স্বাধীনতার আগে এবং পরেও তখন বহরমপুর জেলে মৃত্যু সাজা পাওয়া আসামিদের ফাঁসি হতো। এমনই এক কৃষ্ণপক্ষের রাত, নিবিড় অন্ধকার। বহরমপুর জেলের মধ্যে একটি ঘরে এক খুনের আসামি কৌশিক গুপ্ত মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আর কয়েক ঘন্টা বাদে রাত্রি ৩টে থেকে ৪টের মধ্যে তার ফাঁসি হবে। বিচার শুরু হওয়ার পর থেকে ওর ছবি বিভিন্ন সংবাদপত্রে ছাপানো হয়েছিল। যদি ওর আত্মীয় স্বজন কেউ চিনতে পারে এবং খোঁজ করতে আসে, কিন্তু তার খোঁজ নিতে কেউ আসেনি এই ৬-৭ মাস ধরে তার বিচার চলাকালীন সময়। তার ফাঁসির আদেশ কার্যকর হওয়ার দিন রাত্রিবেলা ঠিক কয়েক ঘন্টা আগে শিলিগুড়ি থেকে একজন তরুণী জেল সুপারের বিশেষ অনুমতি নিয়ে কৌশিক গুপ্তের সাথে দেখা করতে এলো। মেয়েটির ধারণা এই আসামি 10 বছর আগে হারিয়ে যাওয়া তার দাদা অম্বুজাক্ষ মজুমদার। এরপর তাদের আলাপচারিতার মধ্য দিয়ে নাটকের মূল সুরটি আন্দোলিত হতে থাকে। নাটক তাহার নামটি রঞ্জনা। নাট্যকার বিধায়ক ভট্টাচার্য। সৃজনে সমীর কুমার চক্রবর্তী ও বর্ণালী দত্ত। ভাষ্যপাঠ মঞ্জুরি রায়। আবহ সন্দীপ দে। নাটক তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে। আপনি নয়, আমাকে তুমি বলো। আমি চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো। খঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি? খঞ্জনা? বাহ, ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ভুলে গেছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো, তাই। ও, তুমি তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই। কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছ। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? দেখো, বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। এই যেমন তোমার সঙ্গে আমি কথা বলছি, তেমনিভাবেই লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধে হয় না। সব মিথ্যে কথা লিখেছ? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব বলো, লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে, সেইটাই বেশি করে দিয়েছি। আমি আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও, কেন তাতে বাদ সাধবো? আর কিছু জিজ্ঞেস করার থাকলে করো। তুমি বইটই কিছু পড়োনি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না। আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কি না। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো তারপর কি? বলো বলো না। বলেছি তো, আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও। আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তাহলে আমি এখন যাই। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ,
অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না। একটু বসো, এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। তুমি তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমাকে তো চেনোই না তুমি। সে কথা সত্যি, তবু জিজ্ঞেস করি। করো। দাঁড়াও, আগে এই জানলাটা বন্ধ করে দিই। আমি কথা বলবো আর আমার দিকে হাঁ করে চেয়ে ওই ফাঁসিকার সময় গুনবে, তা হয় না। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা অল্প বয়সী মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছেন, উঠবার ক্ষমতা নেই তার। ও, তোমার দাদার ডাকনাম তো মিঠু, ভালো নাম কি? অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ? দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছে। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে, কেন মিঠুদা এমন করলো, কোথায় যে গেল, আর কি আবৃত্তি করত। প্রত্যেক দিন আমার ঘুমোবার সময় আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করত মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। ওই কবিতাটির সঙ্গে আমাদের আশ্চর্য মিল। আমাদেরও গাঁয়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল? মাকে আমি ফিরে গিয়ে কি বলবো? অম্বুজাক্ষ মজুমদার, তাই না? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়েছে। তার নামও তো অম্বুজাক্ষই ছিল। কিরকম চেহারা? লম্বা, ছিপছিপে, মাথায় মাথায় এক মাথা কালো চুল। হ্যাঁ হ্যাঁ, সবই তো মিলে যাচ্ছে। আমরা তখন, মানে আমি আর অম্বুজ, কলকাতার একটা মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আর ওর ওই ছোট বোনের কথা বলতো, কিন্তু কই, ও যে ভালো আবৃত্তি করতে জানে তা তো কোনোদিন বলেনি। তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? হ্যাঁ। ও, মিঠুদা তোমায় কি বলতো? বলতো ওর স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এই সব কথা। মাকে টাকা পাঠানোর জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালবেলায় বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ত, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুতাম। জিজ্ঞাসা করতাম, অম্বুজ, এই অম্বুজ, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু তাকে বলতাম, চল না আমাদের আড্ডায়, সেখানে তোর ব্যবস্থা নিশ্চয়ই কিছু হবে। এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে। জানো, অম্বুজ কতই না চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের একটা ঘটনা বলি তোমার, শোনো। কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে, পকেট মার, পকেট মার, পকেট মার। চেয়ে দেখি অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। না না না, আমার মিঠুদা কিছুতেই না, হতেই পারে না। আমার মিঠুদা পকেট মারতেই পারে না। নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা পকেট কাটতেই পারে না। আমি জানি অম্বুজ কখনোই পকেট মারতে পারে না, কিন্তু শহরের লোক ওকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর ছেড়েও দিল, কারণ কোনো প্রমাণ তো ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা রোজগার করতে হয়। একদিন জোর করে আমাদের দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা তার আর হবে না। কি করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। আমার বাবা সে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ারা। সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়ে বলেছিলাম,
কিছুদিন আমাদের থাকতে দিন, আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করব। তুমি বলেছিলে? হ্যাঁ, না মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ, এই সেই রাত্রে তোমার মিঠুদা একটি আবৃত্তিও করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি আবৃত্তি। এমন আবৃত্তি আর কোথাও শুনিনি। আমাকে দু একটা শিখিয়েও দিয়েছিল, দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? এমনি দু চারটে, কিন্তু ওই তুমি যেটা বললে, আমরা দুজন একটি গায়ে থাকি, ওটা শেখায়নি। যেগুলো শিখেছো তার থেকে একটা বলো। শুনবে? বেশ, শোনো তাহলে। দুঃখের দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ। আজ দেখো তাহাদের অব্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে, বলো কম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, তোর চেয়ে আমি সত্য, এই বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। একি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো। ঠিক মিঠুদা যেমন করে বলতো, তুমি মিঠুদা না? ঠিক করে বলো। না না না, আবার ভুল করছো। আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর কি বিষ্ণুপুরে। ছেলেবেলা বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া কিছু জানি না। আমার নাম কৌশিক। তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো। পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আত্মচিৎকার করে উঠল, ও গো, তোমরা কে কোথায় আছো গো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কে একজন বলল, ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে। অনেকেই লাফিয়ে পড়লো জলে। চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে জলে। হ্যাঁ, মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে। হঠাৎ তীরময় একটা চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে, বান আসছে। সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। হঠাৎ জলের ওপর থেকে একটা শব্দ ভেসে এলো, এই যে এই নিন আপনার ছেলে। চেয়ে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে, বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। ছেলেটিকে তার কাছ থেকে একজন গিয়ে তুলে নিল, কিন্তু অম্বুজকে ধরে তোলার কথা কারোর মনে পড়লো না। বান এসে তীরে আছাড় খেয়ে পড়ল। কিন্তু আমার মিঠুদা, সে কোথায় গেল? কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি। সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে গেল। তুমি তো ভীষণ বোকামি। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, এই রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হ্যাঁ হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। এ কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, এ আমার মিঠুদা ছাড়া আর কেউ পারতো না। তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা ধরো আমার মতো মানুষ খুন করে আজ যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে জানি না। আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম, কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা তখন এমন বীরপুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবে। এ কি তুমি সত্যি সত্যি বলছো? না আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে অমনি একটা গল্প বানিয়ে বানিয়ে বলছো? একজন চলে গেছে, আর আমিও এক্ষুনি যাব। এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে কথা বলে কি হবে বোন?
তুমি আমাকে বোন বললে, তুমিও আমার দাদা হলে। হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায়? মাকে কি বলবো তোমার কথা, বলে দাও। বলবে তার অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। আমি তোমাকে একটা প্রণাম করব। প্রণাম করবে আমাকে? বেশ, করো, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রঞ্জনা? মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই হু হু করে টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়া সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আমি বোন পেলাম। এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখার জন্য এই খামটা তুমি ধরো, এতে আমার রোজগারের 2000 টাকা আছে। আমি নেব না। না না বলো না, নেব না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের, একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। সেই দিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। ভাই ফোটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জলও তার ওপর গড়িয়ে পড়ে, তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই জল জল করবে। তাই হবে দাদা, তাই হবে। বেশ, আমি তবে আসি দাদা। চলো, আমি তোমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিই। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুর। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কুলির পড়েনি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।